হ্যাঁ, এই এক্সিবিশনের কথাটা মাথায় এলো কীভাবে? 2008 সালে আমি একটা তথ্যচিত্রের কাজ শুরু করি। ভাবনা ছিল বাংলা গান, বাংলা আধুনিক গান। তো সেখানে সেই কাজ শুরু করতে গিয়ে আমার যেটা হয় সেটা হচ্ছে বহু মানুষ যারা মানে সংগ্রাহক বিশেষ করে তাদের সাথে আলাপ হয়, তাদের বাড়িতে যাওয়ার সুযোগ হয়। সেখানে গিয়ে আমি মানে অনেক পুরনো গান প্রথম শুনতে পারি। সেই সূত্রে বহু পুরনো গান আর গানের পেছনের ইতিহাস যেগুলো আমার সামনে উঠে আসে, এবার ইন্টারেস্ট পেতে থাকি। 2008 সাল থেকে এটা 14 সাল। আমার সময়সীমাটা ছিল গবেষণা 1902 থেকে 1972। 1902 এর কারণ হচ্ছে 1902 সালে প্রথম গ্রামোফোন কোম্পানি এখানে আসে। আসে 2 থেকে পাকাপাকি তারা কাজকর্ম শুরু করে, মূলত মার্কেটিংয়ের কাজ। তখন এখানে ওনাদের কোনো রেকর্ডিং ইউনিট ছিল না, তো বিদেশ থেকে লোক আসতো, রেকর্ডিং যন্ত্রে কণ্ঠস্বর তুলে নিয়ে সেটা বিদেশে গিয়েই সেগুলো ডিস্ক তৈরি হতো। ডিস্ক তৈরি হওয়ার পর এদেশে আসতো, তারপরে সেটা বাজারে বিক্রি হতো। তো সেই সময়টায় আমরা নারীকণ্ঠী হিসেবে শশীমুখীর নাম প্রথম পাচ্ছি 1902 সালে, মানে যিনি বাংলা ভাষায় প্রথম গান রেকর্ড করেন। আর গ্রামোফোন কোম্পানির সূত্র ধরে দেখা যাচ্ছে যে ওনাদের রেকর্ডে একটা নাম্বার, এখানে আপনি দেখতে পাবেন অনেক নাম্বার, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম নাম্বার থাকে, সেই নাম্বার অনুযায়ী গানটাকে চেনা যায়। এগুলো মূলত কালেক্টরদের কাজ, তারা ওইভাবে একটা সিদ্ধান্তে পৌঁছয় যে এই সময়ে এই গানটা রেকর্ডিং হয়েছিল ওই নাম্বারকে ধরে। তো প্রথম দিকে এই গ্রামোফোন কোম্পানির নাম্বার ছিল GC বলে, GC1, GC2 এইভাবে। তো সেখানে আমরা পাচ্ছি 1905, 1906 প্রথম নারী কণ্ঠে রবীন্দ্রনাথের গান রেকর্ডবদ্ধ হয়েছিল। তো সেখানে আমরা পাচ্ছি মানদা সুন্দরীর নাম, কিন্তু আমি আমার প্রদর্শনীতে শুরু করেছি রানী সুন্দরীকে দিয়ে। এর পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে গ্রামোফোন কোম্পানি তো স্বদেশী কোম্পানি নয়। স্বদেশে যিনি প্রথম এই রেকর্ডের ব্যবসা শুরু করেন, প্রথমে ফোনোগ্রাফ দিয়ে ব্যবসা শুরু হয়, তারপরে যখন ফোনোগ্রাফের ব্যাপারটা অচল হতে থাকে, সেই জায়গাটা ডিস্ক আসতে শুরু করে। তিনি কুন্তলীন, বিখ্যাত হেমেন্দ্র মোহন বসু, H. বোস, তিনি ওই ফোনোগ্রাফ থেকে ডিস্কে যখন শিফট করছেন তখন উনি কোনো মানে ব্রিটিশ কোম্পানির সাথে যুক্ত হবেন না, এই দৃঢ়তাকে নিয়ে উনি ফ্রান্সের প্যাথে কোম্পানির সাথে কোলাবোরেট করেন। তো তারপর উনি 1908 সাল থেকে এই ডিস্ক রেকর্ডের ব্যবসা শুরু করেন, নাম দেন প্যাথে H. বোসেস রেকর্ড। তো সেখানে আমরা পাচ্ছি যে 1908 সালে প্রথম রানী সুন্দরী, মানদা সুন্দরী, এদের গলায় রবীন্দ্রনাথের গান রেকর্ডবদ্ধ হয়েছিল। তারপরে তো এই প্রদর্শনীতে পরপর 41 সাল বেছে নেওয়ার কারণ হচ্ছে 41 সাল রবীন্দ্র প্রয়াণ সাল। তো আমরা রবীন্দ্রনাথ বেঁচে আছেন, আমরা ধরে নিতে পারি রবীন্দ্রনাথ সেসব গান শুনছেন, এইটাকে মাথায় রেখে আমরা 41 সালটাকে বেছে নিচ্ছি। পরবর্তীকালে 1961 সাল, তারপর থেকে অনেক শিল্পী বেড়ে গেছে, সেটা নিয়েও আমার একটা কাজ চলছে 61 সাল পর্যন্ত। তো এই হচ্ছে মানে আমার এই কাজটা করার। নারী কণ্ঠই কেন, শুধু পুরুষ কণ্ঠ বাদ? এখানে নারী কণ্ঠ কেন, আসলে সেই সময় পুরুষ কণ্ঠের সংখ্যা বেশি ছিল যখন কাজটা শুরু হয়। আস্তে আস্তে দেখা যাচ্ছে 1908 থেকে 1941 এই সময়টার মধ্যে ধীরে ধীরে নারী কণ্ঠীদের সংখ্যা পুরুষ কণ্ঠশিল্পীদের সংখ্যার তুলনায় বেড়ে যাচ্ছে।
এমনকি গানের সংখ্যাও নারী কণ্ঠীদের গানের সংখ্যা পুরুষ কণ্ঠশিল্পীদের চেয়ে বেড়ে যাচ্ছে। এইটা একটা বিশেষ কারণ। এছাড়া আরও একটি কারণ আছে, যেমন এই ছবি মিস দাস বলে সেই সময় রেকর্ড লেভেলে লেখা থাকতো। তার কারণ সেই সময় যেসব মহিলারা থিয়েটারে অভিনয় করতেন বা মঞ্চে গিয়ে গান গাইতেন বা রেকর্ডে গান গেয়েছেন, তারা মূলত কেউই সম্ভ্রান্ত পরিবার থেকে আসতেন না। তো সম্ভ্রান্ত পরিবারের একটা অনুশাসন ছিল। রবীন্দ্রনাথের অনুপ্রেরণাতে চিত্তরঞ্জন দাশের বোন অমলা দাস প্রথম সেই অনুশাসনকে তোয়াক্কা না করে উনি ঘরের বাইরে পা দেন, গান রেকর্ডিং করেন, রবীন্দ্রনাথের গান। আমরা তার উল্লেখ করেছি এখানে। তো এইটা একটা বিশেষ কারণ। এখানেও একজন মহিলা বেরিয়ে আসছে। আরও একটি কারণ, সেটা হচ্ছে 1932 সালে একটি মাত্র রেকর্ডের এখনও পর্যন্ত সন্ধান পাওয়া যাচ্ছে। সেটি আপনারা শুনতে চাইলে একমাত্র বিশ্বভারতী সংগ্রহশালায় রয়েছে, সেটা রবীন্দ্র ভবনের কাছে। রমা মজুমদারের সঙ্গে রবীন্দ্রনাথের একটি মাত্র দ্বৈত কণ্ঠের রেকর্ড। সেখানেও আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা, তিনি দ্বৈত কণ্ঠে রেকর্ড করছেন। এছাড়া আর কোনো গান এরকম আমরা দ্বৈত কণ্ঠে রবীন্দ্রনাথের সাথে আমরা এখনও পর্যন্ত তার সন্ধান পাই। এটা একটা দিক যেখানে আমরা রবীন্দ্রনাথের নারী কণ্ঠকে আমরা বেছে নিয়েছি। এর একটা কারণ। আরেকটা কারণ, সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত এই কথাটা প্রচার পেয়েছে অনেক পরে। আমরা প্রথম যুগের যে গান, যেখান থেকে আমরা শুরু করেছি এই 1908 সাল, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তখন রেকর্ডের লেভেলে শুধু রবীন্দ্রনাথ বলে নয়, অন্য যে কারোরই গান, তাতে সুরকার গীতিকারের নাম থাকতো না। গানের প্রথম লাইন থাকতো, তার সাথে কোন রাগের ওপর বা রাগিনীর ওপর সে গান, সেটার একটা উল্লেখ থাকতো। এছাড়া শিল্পীর নাম থাকতো। তো সেই সময় রবিবাবুর গান হিসেবে রবীন্দ্রনাথের গান প্রচলিত ছিল। সেখানে নানান রকম ভুলভ্রান্তি হতো, গানের কথা পরিবর্তন হয়ে যেত, সুর পরিবর্তন হতো। তো এইভাবে অনেকটা সময় কেটে যাওয়ার পর প্রথম আমরা দেখতে পাচ্ছি যে কনক দাস, পরে উনি বিশ্বাস হয়েছেন, ওনার বিয়ের পরে কনক বিশ্বাস। তো কনক দাসের রেকর্ডে প্রথম আমরা তার পরিচিতিতে উল্লেখ পাচ্ছি যে রবীন্দ্রসঙ্গীত কথাটা। এখানেও দেখতে পাচ্ছি যে একজন মহিলা, তার গানের পরিচিতিতে প্রথম রবীন্দ্রসঙ্গীত কথাটা গ্রামোফোন কোম্পানি থেকে বাজারে বেরোচ্ছে, প্রচারিত হচ্ছে। এখানে আরেকটা জিনিস আমরা এনেছি, যদিও সেটা অবশ্যই মহিলা বিষয় নয়, কিন্তু এই রবীন্দ্রসঙ্গীত কথাটা প্রথম ব্যবহার করেছিলেন তিনি হচ্ছেন দুর্যোধী প্রসাদ মুখোপাধ্যায়। সেই সময় রবীন্দ্রনাথের 1932 সালে ওনার বয়স তখন সম্ভবত 70 বছর। ওই 70 বছর বয়সে রবীন্দ্রনাথের যখন বয়স, সেই 70 বছরের জন্মদিনে জয়ন্তী উৎসর্গ বলে একটা বই বেরিয়েছিল। তদানীন্তন সময়ের বহু পণ্ডিত মানুষ তাতে রবীন্দ্রনাথকে নিয়ে লিখেছিলেন। তো দুর্যোধী প্রসাদ মুখোপাধ্যায়ের লেখাতে প্রথম এই রবীন্দ্রসঙ্গীত কথাটি আমরা উল্লেখ পাচ্ছি, এই আখ্যাটি। এছাড়া যেদিন এই বইটি বেরোয় তার ঠিক দুদিন আগে, একই বছর, আনন্দবাজার পত্রিকায় রবীন্দ্রসঙ্গীত কথার একটা উল্লেখ পাওয়া যায়। যদিও আমরা ধরে নিতে পারি সেইটা আগে নয়, তার কারণ পুস্তিকা বেরোচ্ছে যে ডেটে, নিশ্চয়ই তার আগে লেখাটা লেখা হয়েছে, এমনকি লেখাটা জমা পড়েছে। তো তার পুরো ডিটেল আমাদের একটা আমরা বুকলেট বানিয়েছি, তাতে আপনারা পাবেন।
গানগুলো জোগাড় করলেন কোথা থেকে? হ্যাঁ, এইটা মূলত সব জোগাড়ের ব্যাপারটা হয়েছে বিভিন্ন ধরনের ফুটপাতে যে যারা এখনও রেকর্ড বিক্রি করেন তাদের কাছ থেকে, রেকর্ড সংগ্রাহকদের কাছ থেকে। কারণ আমি ফুটপাতে পাওয়া গিয়েছে? হ্যাঁ, ফুটপাত থেকে পেয়েছি, অনেক রেকর্ড সংগ্রাহকদের কাছ থেকে পেয়েছি। না, রেকর্ড সংগ্রাহকদের কাছ থেকে পাওয়াটা তো অস্বাভাবিক নয়, কিন্তু ফুটপাতে হ্যাঁ, ফুটপাতে পেয়েছি। 100 বছরের পুরনো গান এখনও রয়ে গিয়েছে। হ্যাঁ, কেন সংগ্রাহকরাও তো ফুটপাত থেকেই সেটা অবশ্য ঠিক আছে, সেটাও সম্ভব। কিন্তু সেগুলো মানে সেগুলোর কোয়ালিটি, সেগুলো বাড়ছে কিনা ঠিকঠাক? হ্যাঁ, সেটা তো এখন অনেক অত্যাধুনিক সব গেজেটস বেরিয়েছে, আপনারা জানেন। মানে ঝাড়াই বা পরিষ্কার সেগুলো পরিচ্ছন্ন আমরা বসে বসে সেসব কাজ করেছি, ডিজিটাইজ করা, সেগুলো আমরা করেছি। এই পুরো প্রক্রিয়াটায় আপনার কীরকম সময় লেগেছে, মানে ভাবনা থেকে এক্সিকিউশন পর্যন্ত? হ্যাঁ, হ্যাঁ, এটা মোটামুটি ওই বছর 4। বছর 4 এই কাণ্ডটি করেছেন আপনি, এই এক্সিবিশনটা করবার জন্য। কেন করলেন? কেন বললাম, এটা একদম আমার মানে খুব মানে নেশার জায়গা, আর কোনো কারণ নেই। আর রবীন্দ্রনাথকে জানার একটা আগ্রহ ছোটোবেলা থেকে, আর রবীন্দ্রনাথের গান শুনে বড় হওয়া, আর মহিলা আসার একটা কারণ আপনি জিজ্ঞেস করেছেন, তার সবচেয়ে বড় কারণ আমার বাবা অনেক ছোটোবেলায় মারা গিয়েছেন। আমার তখন 3.5 বছর বয়স। আমার মা এতটুকু অবধি আমাকে নিয়ে এসেছেন বহু কষ্টের মধ্যে দিয়ে। তো কোথাও একটা আমার সব কাজের মধ্যে, এর আগেও আমি যেসব কাজ করেছি তাতে মহিলারা একটা বিশেষভাবে প্রাধান্য পায়। ওটা হয়তো আমি আমার অজান্তে আমার মাকে প্রত্যেকটা কাজ উৎসর্গ করে থাকি। এটা একটা বিশেষ দিক, যেখানে আমার প্রত্যেকটা গবেষণার কাজই মহিলা ব্যাপারটা চলে গেছে। এই যে 4 বছর ধরে কাজ করলেন, এত সংগ্রহ করলেন, এত গবেষণা করলেন, একটা কোনো উল্লেখযোগ্য ঘটনা বলুন যেটা আপনাকে খুব ছুঁয়ে গেছে বা নাড়া দিয়েছে এই কাজটা করতে গিয়ে? কাজটা করতে গিয়ে মানে উল্লেখযোগ্য সেরকম প্রচুর ঘটনা, তার মধ্যে যেমন বিশেষ করে মানুষ মানে যাদের কাছে আমার যেটা মনে হয়েছে, যার জন্য আমি যখনই কোনো কিছু কাজ জোগাড় করছি বা জানতে পারছি, আমি এই যে এক্সিবিশন করি বা নানান রকমভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, এইটা আমি একটা জিনিস দেখেছি, অনেক কালেক্টর আছেন যাদের কাছে বহু মূল্যবান জিনিস আছে, কিন্তু নতুন কেউ গেলে তারা সেগুলো দিতে চায় না। মানে সেগুলো মানে আপনাকে অনেক প্রতিবন্ধকতার সামনে? অনেক অনেক, মানে ধরুন 10 জন কালেক্টরের কাছে গেছি, তারা আমাকে দিনের পর দিন ঘুরিয়েছেন, একজন হয়তো আমাকে সাহায্য করেছেন। তা মানে এইরকম হয়েছে, মানে দিতে চান না। কেন দিতে চান না? তারা দেবেন না, কোনো অভিমান থেকে দেবেন না, বা দেবেন না, তারা নিজেরা কালেক্টর হয়ে মানে তাদের কাছে আছে, এটা একটা গর্ববোধ করবেন, কিন্তু তারা দেবেন না। এই প্রদর্শনীটা কীরকম সাড়া পেয়েছেন? এটা খুব ভালো সাড়া পেয়েছে, মানে এটা কলকাতায় হওয়াতেই হয়তো এতটা বড়। কেন আমি দীর্ঘদিন ধরে মানে 2004 সাল থেকে প্রদর্শনী করছি বিভিন্ন বিষয়। সেটা আমার নিজের জায়গা ইনমোটর উত্তরপাড়ার মধ্যে আমার নিজস্ব একটা প্রদর্শন কক্ষ আছে, সেটাও আমার মা আমাকে ব্যবস্থা করে দিয়েছে, যেখানে আমরা শুধুমাত্র প্রদর্শনী করি। আমি বছরে 4টে করে বিভিন্ন বিষয়ে প্রদর্শনী করি, কিন্তু সেখানে খুব কমই লোকজন। তো এই প্রদর্শনীটাকে নিয়ে আপনি বাইরে কোথাও, মানে কলকাতার বাইরে বা দেশের বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা করেছেন? সুযোগ পেলে অবশ্যই যাব। আচ্ছা, এই প্রদর্শনীটা দেখে আপনাকে কি মানে সাহায্য করবার জন্য কেউ? হ্যাঁ, মানে সরকার থেকে একটা কথাবার্তা চলছে, এই প্রদর্শনীটাকে ওরা স্থায়ী একটা জায়গা করে দেবে, এটা একটা কথাবার্তা চলছে এখন পর্যন্ত। আরেকটা এই প্রদর্শনীর বিষয় নিয়ে একটা বই বেরোনোর কথা চলছে, সেটা কয়েকজন বেশ বড় মানে প্রকাশনা সংস্থা আমার সাথে যোগাযোগ করেছে। এখন এগুলো সবই কথাবার্তা স্তরেও আছে, কোনো